সো আমরা প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ডিসকাস করবো, যদিও একটা নোটস আমি দিয়েছি আলাদা করে বাংলা, যাদের সমস্যা হয়, বাট মেনলি এই নোটসটা ফোকাস করে আমি কিন্তু ক্লাস করাবো। যদি কোনো সমস্যা হয় পড়া আমাকে বলবে, আমি সেটা একটা বাংলা আবার ইন্ডিকেটও করে দিতে পারি। এমনি গোটা ক্লাসটাই বাংলাতেই ডিসকাস করবো, যেমন করে করে থাকি। সো ভারতবর্ষের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুটো একসঙ্গে পড়ার এই জন্য দরকার, তার কারণ হচ্ছে আমরা জানি ভাইস প্রেসিডেন্টের আলাদা করে বিশেষ কোনো ক্ষমতা বা কাজ নেই, বাট প্রেসিডেন্টের সঙ্গেই ভাইস প্রেসিডেন্টের পোস্টটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। কখনো যদি প্রেসিডেন্টের কোনো সমস্যা হয়, তাহলে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে সেই ব্যক্তি যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে কাজ করতে পারেন। সো প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজনেই হচ্ছে আমাদের ইউনিয়ন এক্সিকিউটিভের গুরুত্বপূর্ণ পোস্ট। দুটো পোস্টের ক্ষেত্রে সাংবিধানিক প্রভিশন 52 থেকে 78-এর মধ্যে ডিসকাস করা আছে। যেমন ইউনিয়ন এক্সিকিউটিভের পোর্শন সবটার মধ্যেই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দুটোই আছে। যদি আলাদা করে প্রেসিডেন্টের কথা বলতে হয়, তাহলে আমরা 52 থেকে 62 বলবো, আর ভাইস প্রেসিডেন্ট বললে 63 থেকে 70 বলবো। আমাদের ইউনিয়ন এবং ইউনিয়নের যে তিনটে বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, প্রত্যেকের ক্ষমতা নির্দিষ্ট করা আছে। শাসন বিভাগের যে ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে আমাদের কেন্দ্র এবং রাজ্য বোথ গভর্নমেন্টের ক্ষেত্রেই দেখতে পাই। কেন্দ্রের ক্ষেত্রে শাসন বিভাগের যে অংশ, সেই অংশের মধ্যে আমাদের যে স্যার শেয়ার হয়নি স্যার পিডিএফ। অংশগুলো পড়বে ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে, তার মধ্যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হচ্ছে অন্যতম। এছাড়াও রয়েছে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার, যার মধ্যে ইউনিয়ন ক্যাবিনেট বা পিএম ইনক্লুডেড, আর রয়েছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। সো ফোকাস থাকবে আমাদের আজকে প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের উপর। আমরা প্রেসিডেন্টের সাংবিধানিক প্রভিশন পড়ব, প্রেসিডেন্টের পাওয়ারগুলো পড়ব, আর ভাইস প্রেসিডেন্টের সাংবিধানিক প্রভিশন পড়ব। পাওয়ার মোটে দুটো আছে, যে দুটো পাওয়ারের দুটো আর্টিকেল, যেটা আমরা পড়বো। এর আলাদা করে অন্যান্য পাওয়ার পড়বো না, কারণ ওর যে দুটো ভূমিকা, সে দুটোই এনাফ জানার জন্য। সো প্রেসিডেন্টের যে ভূমিকা আমরা আগেও জানি, আমাদের পার্লামেন্টারি সিস্টেম হওয়ার কারণে প্রশাসনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ডিফ্যাক্টো আর ডিজিওর। সো ডিফ্যাক্টো মানে হচ্ছে রিয়েল, আর ডিজিওর মানে হচ্ছে কনস্টিটিউশনাল বা লিগাল। এবং আমাদের ভারতবর্ষে রিয়েল পাওয়ার এনজয় করে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা। অন্যদিকে রাষ্ট্রপতি হচ্ছে নমিনাল বা নাম সর্বস্ব বা শাসনতান্ত্রিক প্রধান। এই কনসেপ্টটা কিন্তু পুরোটাই আমাদের ব্রিটিশ প্যাটার্নকে ফলো করে নেওয়া, অর্থাৎ পার্লামেন্টারি সিস্টেমের অংশ। বাট যদি প্রশ্ন দেয় শুধু প্রেসিডেন্টের কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে আমরা ইউএসএই বলবো। কিন্তু যদি কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলে যে নমিনাল হেড হিসেবে প্রেসিডেন্টের ভূমিকা কোথা থেকে নেওয়া হয়েছে, সেটা আমরা ইউকে বলবো। দেখতেই পাচ্ছ ইউকেতে পিএম এবং কিং বা কুইনের যে ভূমিকা, ইন্ডিয়াতে এই প্রেসিডেন্টের সেম ভূমিকা। তাহলে প্রেসিডেন্ট ভারতবর্ষে কীরকম পাওয়ার এনজয় করে? নমিনাল পাওয়ার। So the concept of the president as nominal head, this was taken from, এখানে একটু চেঞ্জ করে দেবে, as nominal head, this was taken from UK। দুটোর মধ্যে ফারাক ক্লিয়ার? কখন ইউএসএ হবে, কখন ইউকে হবে, বুঝতে পারলে? চলে আসবো নেক্সট ওয়ান। সাংবিধানিক প্রভিশন আগেই বলেছি, 52 থেকে 62 আর্টিকেল। ইউনিয়ন লিস্টের বিষয়, টোটাল স্যালারি হচ্ছে 5 লাখ রুপিস পার মান্থ। এক্ষেত্রে বলে রাখা উচিত যে স্যালারির যে ডিটারমিনেশন অথরিটি, সেটা হচ্ছে পার্লামেন্ট, এবং চার্জ করা হয় ভারতের যে সঞ্চিত তহবিল রয়েছে সেখান থেকে। সাংবিধানিক প্রভিশন 52 থেকে 62, সেগুলো আমরা এবার ওয়ান বাই ওয়ান দেখব। প্রথম যে আর্টিকেল রয়েছে 52, এতে রাষ্ট্রপতির পোস্ট সম্পর্কে বলা আছে যে ভারতবর্ষে রাষ্ট্রপতির একটা পদ থাকবে। এরপরে আর্টিকেল 53, যার মধ্যে ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান বা এক্সিকিউটিভ পাওয়ার হিসাবে প্রেসিডেন্টের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোকে ইন্ডিকেট করে, অর্থাৎ অল এক্সিকিউটিভ অ্যাকশন অফ দি ইউনিয়ন, সমস্ত রকমের প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রের, তা রাষ্ট্রপতির দ্বারা প্রসারিত হবে, এটা বলা আছে আর্টিকেল 53 এর মধ্যে। নেক্সট 54-এ বলা আছে ভারতবর্ষের রাষ্ট্রপতির নির্বাচনের যে কলেজ নিয়ে আসা হয়েছে, সেই নির্বাচনী কলেজের যে কনসেপ্ট রয়েছে, সেই নির্বাচনী কলেজের কনসেপ্টটা এখানে ডিফাইন করা আছে। রাষ্ট্রপতিকে নির্বাচন করার জন্য একটা সংস্থা তৈরি করা হয়, এই সংস্থাটার নামই হচ্ছে ইলেকটোরাল কলেজ বা নির্বাচনী কলেজ। এই সংস্থাতে দু রকমের মেম্বার থাকে, এমপি আর এমএলএ। কীরকম এমপি? ইলেক্টেড এমপি।
আর কিরকম এমএলএ? ইলেক্টেড এমএলএ। কতজন থাকে টোটাল? দেশে যত ইলেক্টেড এমপি রয়েছে, যত ইলেক্টেড এমএলএ রয়েছে, টোটাল আর দ্য মেম্বার অফ দি ইলেকটোরাল কলেজ অফ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর এই যে নির্বাচন কন্ডাক্ট করবে সেটা কিন্তু ভারতের নির্বাচন কমিশন করবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে রাখা উচিত, সেটা হচ্ছে দিল্লি, জম্মু অ্যান্ড কাশ্মীর এবং পন্ডিচেরি এই তিনটে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া সত্ত্বেও এই তিনটে থেকে যেহেতু এমএলএ বিলং করে, তাই এই তিনটে ইউনিয়ন টেরিটরিও প্রেসিডেন্টের যে নির্বাচন হয় সেই নির্বাচনে অংশগ্রহণ করে থাকে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে কারা প্রেসিডেন্টের নির্বাচনে অংশগ্রহণ করে না, কোন মেম্বাররা? কি হবে আনসার? নমিনেটেড যারা এমপি আছে বা এমএলএ আছে। কোনো নমিনেটেড মেম্বার এখানে থাকে না। দ্বিতীয়ত হচ্ছে আর হচ্ছে এমএলসি, বিধান পরিষদের মেম্বাররা থাকবে না, তাই না? বিধান পরিষদ। এমপি বলা মানে কোন হ্যাঁ হাউসকে স্যার, বলা? বিধান পরিষদের মেম্বার। লোকসভাকে বলা, রাজ্যসভাকে বলা। আর এমএলএ বলা মানে কোন হাউসকে বলা? এসএলএ কে বলা, বিধানসভাকে বলা। তাহলে এখানে এই তিনটে হাউস অংশগ্রহণ করে। এসএলসি বলে আরেকটা যে হাউস এসএলসি স্টেটে হয়, বিধান পরিষদ। বিধান পরিষদ, সেটা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনী কলেজে অংশগ্রহণ করবে না। তাহলে ওটা দিয়ে কোশ্চেন দিয়ে দেয় যে নিম্নোক্ত কোন কক্ষটি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না, বা কোন ধরনের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে না? আনসার হবে মনোনীত সদস্যরা। চলে আসবো নেক্সট ওয়ান। এই যে দিল্লি, পন্ডিচেরি এই দুটো স্টেটকে অংশগ্রহণ করতে দেওয়ার অথরিটি 70th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে দিয়েছিল। এর পরের পয়েন্ট হচ্ছে 55, যেখানে ম্যানার অফ ইলেকশন দেওয়া আছে, তার নির্বাচনী পদ্ধতি দেওয়া আছে। আর এই নির্বাচনের পদ্ধতির কনসেপ্টটা নেওয়া হচ্ছে আয়ারল্যান্ড থেকে। এর আগে আমরা আয়ারল্যান্ড পড়েছি ডিপিএসসি পড়ার সময়। সো রাষ্ট্রপতিকে নির্বাচন করার ক্ষেত্রে যে প্রসেস ফলো হয় তা হচ্ছে ইনডিরেক্ট ওয়েতে, প্রত্যক্ষ নয় পরোক্ষ নির্বাচন ব্যবস্থা এখানে ফলো হয়। আমি একটু আগে ইলেকটোরাল কলেজের কথা বলেছি, তার মানে ওখানে এমএলএ এমপিরাই রাষ্ট্রপতিকে ভোট দেবে, কিন্তু কাদের হয়ে তারা ভোট দিচ্ছে? দেশের মানুষের হয়ে। তো এই জন্য ওটাকে ইনডিরেক্ট ভোটিং সিস্টেম বলা হচ্ছে। এই ইনডিরেক্ট ভোটিং সিস্টেমের নাম হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম। আর এটা যার উপর বেস করে পরিচালিত হয় তাকে আমরা বলি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আর এটা সার্ভ করার জন্য কি থাকবে, এটা কন্ডাক্ট করার জন্য কি থাকে? ব্যালট সিস্টেম থাকে, যেটা সিক্রেট ওয়েতে ফলো আপ হয়। ইলেকশনের মেথড তাহলে আমরা ইনডিরেক্ট বলবো। আর ব্যালট সিস্টেম বা কার উপর বেস করে নির্বাচন হয়, এগুলো যেমন যেমন কোশ্চেন দেবে তেমন তেমন আমরা আনসার করব। এখানে বলে রাখা হলো যে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য 15,000 টাকার একটা বন্ড জমা দিতে হয়। এই টাকা ফেরত পেয়ে যায় যদি ঠিকঠাক করে সে ভোট পায়, তাহলে সে টাকা ফেরতও পেয়ে যেতে পারে। আর প্রেসিডেন্টের নির্বাচনে অংশগ্রহণ করতে 50 জন মেম্বারের সাপোর্ট দরকার, আরও 50 জনের দ্বারা সেটাকে সাপোর্টেড করতে হয়। এভাবে টোটাল 100 মেম্বার্সের সাপোর্ট লাগে। কোন মেম্বার এরা? ওই ইলেকটোরাল কলেজের মেম্বার, মানে এমএলএ এমপি। ওরাই রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে মান্যতা দেয়। তাহলে এদের ইনিশিয়েশনের ওপরেই ডিপেন্ড করে রাষ্ট্রপতির মনোনয়ন জমা দেওয়া। রাষ্ট্রপতি ততক্ষণ অবধি মনোনয়ন জমা দিতে পারবে না যতক্ষণ অবধি 100 জন মেম্বার তাকে সাপোর্ট করবে। নাও ইম্পর্টেন্ট আরেকটি দুটো রুলস আছে বা আইন আছে। একটা হচ্ছে 1952 সালের প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্টের ইলেকশন অ্যাক্ট, আর একটা হচ্ছে 1974 সালের প্রেসিডেন্সিয়াল অ্যান্ড ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশন রুলসে কি আছে? মধ্যে মধ্যে নির্বাচন কমিশন ইলেকট্রাল রুলস রেগুলেশনগুলোকে চেঞ্জ করে, কখনো সময়সীমা পরিবর্তন করে, কখনো পার্টিকুলার রুলসকে এই মুহূর্তে ইমপ্লিমেন্ট করা দরকার সেটা সেই সার্কামস্টেন্স বুঝে ইলেকশন কমিশন ডিক্লেয়ার করবে। চলে আসবো 56। তাহলে আমরা পরপর আর্টিকেলগুলো দেখলাম 52, 53, 54, 55।
52-তে কি আছে? রাষ্ট্রপতির পদ। 53-তে কি আছে? রাষ্ট্রপতির প্রশাসনিক প্রধান। 54-এ কি আছে? রাষ্ট্রপতির নির্বাচন। 55-এ কি আছে? রাষ্ট্রপতির নির্বাচনী প্রসেস বা ম্যানার অফ দি ইলেকশন। 56-এর মধ্যে আছে তার কার্যকাল। নর্মালি 5 বছর কার্যকাল হয়। আর রেজিগনেশন তার আগে দিতে চাইলে ভাইস প্রেসিডেন্টকে রেজিগনেশন দেবে। এক্ষেত্রে আমরা বলে রাখি যে সাডেনলি যদি প্রেসিডেন্টের পোস্টটা ভ্যাকেন্ট হয়ে যায় তাহলে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবে। আর ইমপিচমেন্ট মোশন ছাড়া তাকে তার পোস্ট থেকে রিমুভ করা যায় না। ইমপিচমেন্টের দুটি গ্রাউন্ড আছে, একটাই গ্রাউন্ড, দুটো গ্রাউন্ড নয়, ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন। এই গ্রাউন্ডের ভিত্তিতে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো যায়। এছাড়া বলা হয়েছে প্রেসিডেন্ট শ্যাল নট উইথস্ট্যান্ডিং দ্য এক্সপায়ারেশন অফ দি টার্ম কন্টিনিউ টু হোল্ড অফিস আনটিল হিজ সাকসেসর। যতক্ষণ অবধি না নতুন ব্যক্তি তার পোস্টে আসছে ততক্ষণ অবধি আগের রাষ্ট্রপতি কন্টিনিউ করবেন। আর যখন তিনি রেজিগনেশন দেবেন তার আগে স্পিকারের সঙ্গে কমিউনিকেট করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। কার সঙ্গে কার সঙ্গে কনসাল্ট করবে বা কাকে জানাবে, সো স্পিকারকে জানাতে বলেছে। নেক্সট হচ্ছে 57। আমরা খুব কম পোস্টের পেয়েছি যেখানে রি-ইলেকশনের কথা বলা আছে। সো ভাইস প্রেসিডেন্টের কিন্তু রি-ইলেকশন করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। ভারতবর্ষে যতবার খুশি ততবার রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ানোও যায়, আবার অ্যাপয়েন্টেডও হওয়া যায়। এটা বলার প্রয়োজন এই জন্য হলো কারণ ভারতবর্ষ যে দেশ থেকে কনসেপ্ট নিয়েছে সেই দেশে একজন ব্যক্তি লাইফ টাইমে দুবারের বেশি রাষ্ট্রপতি হতে পারেন না। কিন্তু আমাদের ভারতবর্ষে এখন কোনো নিয়ম নেই, বাট রীতি রেওয়াজ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এটাকে ইন্ডিয়া ফলো করে। নেক্সট চলে আসবো 58। কোয়ালিফিকেশন দেওয়া আছে, দুটো মেন কোয়ালিফিকেশন। একটা হচ্ছে ভারতীয় হতে হবে। এই ভারতীয় হওয়ার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে, আইদার বাই বার্থ বাই ন্যাচুরালাইজেশন। এই সব পদ্ধতির মাধ্যমে ভারতীয় হতে হবে। ইউএসএতে কিন্তু এটা শুধুমাত্র বাই বার্থ একটাই ফলো হয়। ইন্ডিয়াতে কিন্তু বাই বার্থ বাই ন্যাচুরালাইজেশনের মতো একাধিক গ্রাউন্ডকে ফলো করা হয়। এটা অন্য কোনো পোস্টের ক্ষেত্রে কিন্তু ফলো হয় না। নেক্সট, বয়স তো বলে দিয়েছি, 35 ইয়ার্স অফ এজ হবে। এবং এছাড়াও যদি আর কোনো কোয়ালিফিকেশন পার্লামেন্ট ঠিক করে দেয় সেটাও ফুলফিল করতে হবে। এরপরে আছে 59 কন্ডিশন। 1 নম্বর পয়েন্ট বলছে অন্য কোনো আইনসভার সদস্য হবেন না, কোনো লাভজনক পোস্টে থাকবেন না, তার স্যালারি পত্র সব সেকেন্ড শিডিউল ফলো করে দেওয়া হবে, এবং এগুলো কার্যকালীন সময় কখনো কমানো যায় না। তাহলে একবার 1 বাই 1 বলে দিই আর্টিকেলগুলোতে কি ছিল। 52-তে কি ছিল বলো? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অফিস অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা রাষ্ট্রপতির পদ। 53-তে কি ছিল? এক্সিকিউটিভ এক্সিকিউটিভ পাওয়ার। পাওয়ার, অর্থাৎ কেন্দ্রের যাবতীয় প্রশাসনিক ক্ষমতা রাজ্যপাল যাবতীয় ক্ষমতা প্রেসিডেন্টের মাধ্যমে প্রসারিত হয়। 54 ইলেকশন, স্যার। আর ইলেকশন ছাড়া কে ইলেকশন ইলেকটোরিয়াল কলেজ। সেটা বলা আছে। ইলেকটোরিয়াল কলেজ। ইলেকট্রাল কলেজের কথা বলা আছে। 55 কি আছে? ম্যানার অফ ইলেকশন, স্যার ম্যানার্স অফ। কি সেই ম্যানারের নাম? সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম। আর কার উপর বেস করে হয়? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের উপর বেস করে হয়। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। কোনটা বেশি ডেমোক্রেটিক বলতো?
এই যে আমরা ফার্স্ট পাস দ্য পোস্ট ইলেকট্রাল সিস্টেম ফলো করি সেটা বেশি ডেমোক্রেটিক নাকি সিঙ্গেল ট্রান্সফারেবল? বলতে পারবে? স্যার ফার্স্ট স্যার আমরা যেটা করি সেটা ফার্স্টেরটা না, এই সিঙ্গেল Single ট্রান্সফারেবল ভোট transferable. সিস্টেম দিস ইজ মোর ডেমোক্রেটিক। কেন বলো তো? কেন কারণ স্যার? এখানে সব থেকে মানে মেজরিটি যে সেই একমাত্র জেতার চান্স থাকবে, মাইনরিটি কেউ জেতার চান্স নেই। সিম্পল চিন্তা করো, তোমার এলাকায় একটা সিট আছে, এটা টোটাল ভোটার হচ্ছে 1000, 4টে পার্টির লোক দাঁড়িয়েছে, এর থেকে বেশি পার্টি দাঁড়ায়, আমি 4টে পার্টি দিয়ে বোঝাচ্ছি, যেটা মোটামুটি সব জায়গাতেই থাকবে অ্যাটলিস্ট। তাহলে এখানে 1000 ভোটার আছে, ও টোটাল 1200 পপুলেশন, 1000 ভোটার অ্যাডাল্ট রয়েছে। এই অ্যাডাল্টের মধ্যে 200 জন ভোট দিয়েছে এ কে, 210 জন ভোট দিয়েছে বি কে, 190 জন ভোট দিয়েছে সি কে। তাহলে 400, 500, 600 আর 150 ভোট দিয়েছে ডি কে। কে জিতবে এখানে? এই নর্মাল আমরা যে ভোট দিই সেই ভোটে বাকিরা ভোট দিতে যায়নি, বলতে কয়েকজন নেই, তো সবাই তো আর ভোট দেয় না, 100% ভোট করে না। বি জিতবে। বি জিতবে, বাকিরা কনফার্ম তো? হ্যাঁ তারা স্যার এ কে যারা ভোট দিয়েছে তারা কি চেয়েছিল বি জিতুক? না হয়তো না। সি তে যারা ভোট দিয়েছিল তারা কি চেয়েছিল বি জিতুক? না ডি তে যারা ভোট দিয়েছিল তারা চেয়েছিল বি জিতুক? না তাহলে কত মানুষ চায়নি যে আগামী 5 বছর সেই বি পার্টির লোক না আসুক? 200, 300, 400, 400, 500, 540, 540 জন চেয়েছিল যে বি যেন না যেতে। তাহলে এখানে মেজরিটি পিপল বি জিতুক চেয়েছিল না না জিতুক চেয়েছিল? না জিতে চেয়েছিল। তাহলে কিন্তু 5 বছর ধরে এদের উপর খবরদারি করবে কে? বি। তাহলে প্রুভড হলো এটা ইনডেমোক্রেটিক। এটাকে কোনোদিন গণতন্ত্র বলা যায়? গণতন্ত্র মানে কি জানি আমরা? মেজরিটি রুল। এটা মেজরিটি রুল হয়? আচ্ছা কখন আচ্ছা এই মেজরিটি রুল হবে বলো তো? বলতে পারবে? আমি যখন এই স্যার মোর আমাদের দেন ভারতবর্ষের 50% হবে, মানে majority করতে 500 পারে। একটা যখন হবে স্যার। এরকম হলে তাকে কি বলা হয়? এ বি সি ডি এতগুলো পলিটিক্যাল পার্টি থাকলে সেরকম পার্টি সিস্টেমকে কি বলা হয়? সিঙ্গেল স্যার মাল্টিপার্টি মাল্টিপার্টি। মাল্টিপার্টি তা কোন পার্টি সিস্টেম হলে এটা সাফল্যমণ্ডিত হবে বা মেজরিটি রুল এস্টাবলিশড হওয়া সম্ভব? দুটো পার্টি থাকলে স্যার। বাই পার্টি সিস্টেম হলে, দ্বিদলীয় ব্যবস্থা হলে সম্ভব। কারণ দুটো দল থাকলে সেখানে সব থেকে খারাপ রেজাল্ট হলে কি হবে? 49 আর 51, তাই না? এটা সব থেকে খারাপ রেজাল্ট হতে পারে। তাহলে সেখানেও মেজরিটিরই রুল হবে, কিন্তু যখনই সেটা মাল্টি পার্টি হয়ে যায় তাতে আর মেজরিটি রুল থাকে না। এবার থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একজন ক্যান্ডিডেট জিতলো, 2 লাখ ভোটে, টোটাল ভোট দেখা গেল 2 লাখে 2 লাখই পেয়ে গেছে, এরকম অনেক সিট দেখতে পাই আমরা। সেটা হতে পারে এক্সেপশনাল কেস, বাট ইন জেনারেল 100টা সিটের ইলেকশন কন্ডাক্ট হলে তাতে 80%-এর বেশি এইভাবে যেতে। বোঝা গেছে কেন সিঙ্গেল ট্রান্সফারেবল ইজ মোর ডেমোক্রেটিক? হ্যাঁ স্যার বোঝা গেছে। চলো নেক্সট চলে আসি। আমরা কোথায় ছিলাম? আমরা আর্টিকেল 60-তে ছিলাম, ওথের বিষয়ে জানছিলাম। প্রেসিডেন্টকে ওথ করাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি না থাকলে সিনিয়র মোস্ট জাজ করাবেন। আর 61-এ আছে তার রিমুভাল প্রসেস। এটা আমরা পার্লামেন্ট পড়ার সময় মেজরিটিতে বলে দিয়েছিলাম যে 61-এর মেজরিটিটা কিরকম। স্পেশাল মেজরিটি হচ্ছে ওখানে টাইপ 4। টাইপ 4-এ কি হয়? টোটাল যে স্ট্রেংথ হাউসের তার রেসপেক্টে 2/3 সাপোর্ট লাগে, এটাকে স্পেশাল মেজরিটি আন্ডার আর্টিকেল 61 বলা হয়। গ্রাউন্ড আগেই বলে দিয়েছিলাম আর্টিকেল 56-এর মধ্যে যে ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন, সংবিধান ভঙ্গ করা হচ্ছে একমাত্র গ্রাউন্ড। এই গ্রাউন্ডের ভিত্তিতে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো যায়। আর তাকে সরাতে গেলে প্রসেসটা কি হয়? ইমপিচমেন্ট নাম তার, যেটা পার্লামেন্টের বোথ হাউস থেকে কন্ডাক্ট করাতে হয়। প্রথমত অ্যাটলিস্ট 1/4 মেম্বার অফ দ্য হাউস একটা নোটিশ পাঠাবে রাষ্ট্রপতিকে, 14 দিন পরে ওই হাউসে রিমুভাল রেজলিউশনের উপর ভোট করানো হবে। যদি পাস হয় অন্য হাউসে যাবে, সেখানেও পাস হয়ে গেলে রাষ্ট্রপতিকে তার পদ ছাড়তে হবে।
So, এইভাবে রাষ্ট্রপতি রিমুভাল প্রসেসটা কমপ্লিট হয়। তাহলে আবার বলছি, ইনিশিয়েট করতে কত মেম্বারের সাপোর্ট লাগবে? 1/4। 1/4 ইনিশিয়েট করা যায় যে কোনো হাউসে। আইদার হাউস। আর মেজরিটি কোন মেজরিটিতে পাস করানো যাবে? 2/3 স্পেশাল মেজরিটি বা 2/3 মেজরিটি অফ টোটাল মেম্বার্স অফ দ্য হাউস। ওকে, চলে আসবো নেক্সট ওয়ান। 61 এর নিচে গ্রাউন্ড দেওয়া আছে, যেটা আমি একটু আগে বলছিলাম, ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন। আর্টিকেল 62-তে আসবো। এটা বলছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও জেনে নেব। রাষ্ট্রপতি কতদিন তার পোস্টে হোল্ড করে থাকবে এটা ইন্ডিকেট করা আছে। বলছে নতুন রাষ্ট্রপতির নির্বাচন আগের রাষ্ট্রপতির কার্যকাল চলার সময়ই করে ফেলতে হবে, যাতে কখনো ভ্যাকেন্সি না থাকে রাষ্ট্রপতির পোস্ট। আর হঠাৎ করে ভ্যাকেন্ট হয়ে গেলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে। চলে আসবো নেক্সট ওয়ান, 71। এখানে বলছে যে রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে কোনো ডাউট তৈরি হলে সেই ডাউটের সলিউশন করে দেবে সুপ্রিম কোর্ট, একমাত্র অথরিটি। এবার বলো তো যে আমাদের ভারতবর্ষে রাষ্ট্রপতির নির্বাচন হলো, তারপরে 1 মাস ধরে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি করলো, বিলের সাইন টাইন করে দিল, পার্লামেন্টের মিটিং ডেকে দিল, তারপরে 2 মাস পরে সুপ্রিম কোর্টে রায় দিল যে অমুক রাষ্ট্রপতির নির্বাচনটা অবৈধ। তাহলে ওই কাজগুলো, যে কাজগুলো করেছিল, এগ্রিমেন্ট অ্যান্ড বিলে সাইন করা, ওই কাজগুলো কি অবৈধ হবে নাকি কাজগুলো বৈধ থাকবে? স্যার বৈধ থাকবে। কেন থাকবে? এটা জানা নেই। এই রে, লাদ খাপতে জানা আছে, বাকিরা আর কেউ ট্রাই করো। ভারতবর্ষে কিরকম সিস্টেম আছে? পার্লামেন্টারি সিস্টেম না প্রেসিডেন্সিয়াল সিস্টেম? পার্লামেন্টারি সিস্টেম। পার্লামেন্টারি সিস্টেমে সেখানে রাষ্ট্রপতি নিজে থেকে সব সিদ্ধান্ত নেয় না কেউ তাকে অ্যাডভাইস করে দেয়? স্যার প্রাইম মিনিস্টারের অ্যাডভাইসে রাষ্ট্রপতি সব সিদ্ধান্ত নেন। তাহলে প্রাইম মিনিস্টারের নির্বাচন কি অবৈধ বলে ডিক্লেয়ার করেছে সুপ্রিম কোর্ট? না, প্রেসিডেন্টের করেছে। তাহলে প্রেসিডেন্ট এতদিন অবধি প্রেসিডেন্ট যা যা করেছে। কাজ করেছে তা কি প্রেসিডেন্টের নিজের সিদ্ধান্তে হয়েছে না পিএম এর সিদ্ধান্তে হয়েছে? প্রাইম মিনিস্টারের সিদ্ধান্ত তাই হয়েছে। ওগুলো ক্যান্সেল করার কোনো মানে হয় না, ওগুলো রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেয়নি। বোঝা গেছে কেন ক্যান্সেল হবে না ওগুলো? হ্যাঁ স্যার। চলে আসবো নেক্সট ওয়ান। প্রেসিডেন্টের বিভিন্ন পাওয়ারগুলো এখানে দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে স্টার্ট হবে। এক্সিকিউটিভ পাওয়ারে বলছে যে রাষ্ট্রপতি দেশের প্রশাসনিক প্রধান, এবং প্রশাসনিক প্রধান হিসেবে তার দ্বারা যাবতীয় প্রশাসনিক কাজগুলো কন্ডাক্টেড করা হয়। এছাড়াও ইউনিয়নে যত পোস্ট হোল্ডার রয়েছে, আচ্ছা দ্বিতীয়টা বলে দিই, দ্বিতীয় 77 বলছে যে যত কেন্দ্রের যত এক্সিকিউটিভ অ্যাকশন আছে, ওই অ্যাকশনগুলো সব রাষ্ট্রপতির নামে নেওয়া হবে। তাহলে রাষ্ট্রপতি প্রশাসনিক প্রধান, একই সঙ্গে তিনি এক্সিকিউটিভ অ্যাকশনেরও প্রধান। আর যত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে কেন্দ্রের এবং কিছু কিছু স্টেটেরও, সবগুলোই অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্ট করে। একটা স্টেটের অ্যাপয়েন্টমেন্ট করে, একটা এক্সাম্পল দাও তো কেউ। প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে এরকম স্টেটের কোনো পোস্ট আছে? স্যার গভর্নর। গভর্নর স্যার। ভেরি গুড। গভর্নররা রয়েছেন, গভর্নর অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন, ইউটির, এগুলো সব প্রেসিডেন্টের দ্বারা হয়। চলে আসবো নেক্সট ওয়ান। তাহলে অ্যাপয়েন্টমেন্ট কোনগুলো কোন আর্টিকেলে আছে একটু দেখে নিই। আচ্ছা লেখা নেই, আমি বলে দিচ্ছি। প্রথমত পিএম এবং ইউকমের যে অ্যাপয়েন্টমেন্ট, সেটা আর্টিকেল কত? 75 ক্লজ 1। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া 76, ক্যাগ 148। তারপরে গভর্নরটা লিখে নিই, স্টেটের 155।
তারপর ইলেকশন কমিশন, UPSC স্যার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যারা মেম্বার, ইলেকশন কমিশনার্স, এটা হচ্ছে 324। নেক্সট ইউপিএসসি মেম্বার চেয়ারম্যান 316। ডিফেন্স, আর্মি, এয়ারফোর্স এগুলোর চিফ, এবং সেই সঙ্গে হচ্ছে ফাইন্যান্স কমিশনের মেম্বার স্যার। যত কমিশন আছে না ন্যাশনাল লেভেলের, সব কমিশনকে অ্যাপয়েন্ট প্রেসিডেন্ট করে। ইন্টারস্টেট কাউন্সিল আছে, অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্ট করে, এগুলো সব প্রেসিডেন্টের দ্বারা কন্ডাক্টেড হয়। সো ওগুলো এখানে ইন্ডিকেট করা আছে। এটা অ্যাকচুয়ালি বিভিন্ন ক্লাসে তোমরা পড়ে থাকো, সেগুলোকে একসঙ্গে এক জায়গায় ইন্ডিকেট করে নিয়ে পড়া উচিত, যাতে যদি এরকম কোশ্চেন দেয় যে প্রধানমন্ত্রীকে কত নম্বর ধারা অনুযায়ী প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, যাতে বলতে পারো। এমার্জেন্সি পাওয়ারের মধ্যে দেখবো 3 রকমের এমার্জেন্সি ডিক্লেয়ার করার ক্ষমতা রয়েছে: ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি এন্ড ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। 3টে আলাদা আলাদা আর্টিকেল আছে, 3টে করে গ্যাপ দিয়ে 352 পরে 3টে গ্যাপ দিয়ে 356, তারপরে আবার 3টে গ্যাপ দিয়ে 360। প্রথমে একটা ন্যাশনাল এমার্জেন্সি, তারপরে হচ্ছে স্টেট এমার্জেন্সি, তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এই এমার্জেন্সিগুলো আমরা আবার পরে পড়বো, কারণ প্রত্যেকটা এমার্জেন্সির আলাদা আলাদা গ্রাউন্ড আছে অ্যান্ড আলাদা আলাদা টার্মস আছে, কন্ডিশন আছে, সব আলাদা আলাদা। নেক্সট লেজিসলেটিভ পাওয়ার। রাষ্ট্রপতি যেহেতু পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ, তাই অবশ্যই 79-এর কথা আমাকে বলতে হবে যে প্রেসিডেন্ট ইজ এ পার্ট অফ পার্লামেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ পার্লামেন্টের মিটিং তিনি ডাকেন, জয়েন্ট সেশনের মিটিং তিনি ডাকেন। এছাড়াও প্রোটেম স্পিকারের অ্যাপয়েন্টমেন্ট সেটাও প্রেসিডেন্ট করে। প্রেসিডেন্টের সিগনেচার ছাড়া কোনো বিল অ্যাক্টে রূপান্তরিত হয় না। যে কোনো বিল অ্যাক্ট হতে গেলে আগে প্রেসিডেন্টের সাইন লাগবে, তারপরে হবে। এক্ষেত্রে বলে রাখা উচিত যে 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে মানি বিলের মতো অ্যামেন্ডমেন্ট বিলেও প্রেসিডেন্টকে সাইন করতে বাধ্য করে দেওয়া হয়েছে। তাহলে একমাত্র অর্ডিনারি বিল ছাড়া সব বিলেই প্রেসিডেন্ট সাইন করতে পারে। চলে আসবো ভেটো পাওয়ার, যেটা লেজিসলেটিভ পাওয়ার এই অ্যাসেন্ট অন বিলের সঙ্গে কানেক্টেড। বলছি রাষ্ট্রপতি 3 রকমের ভেটো পাওয়ার প্রয়োগ করতে পারে। 1 নম্বর হচ্ছে অ্যাবসলিউট ভেটো, যেটা পুরোপুরি নাকচ করে দেওয়ার কথা বলে কোনো বিলকে। 2 নম্বর সাসপেনশন ভেটো, যেটা বলে একবার ফেরত দাও, সেকেন্ড টাইম এলে সাইন করে দেও। এই যে সেকেন্ড টাইম আসবে, এটা সেকেন্ড টাইম যে পাস করিয়ে আনবে, এটা সিম্পল মেজরিটির মাধ্যমে পাস করিয়ে আনতে হয়। যদি আনে তবেই সেটা সাইন করবে। আর একটা হয় কোয়ালিফাইড ভেটো, এটা ইন্ডিয়াতে নেই, এটা ইউএসএ তে আছে। ওটাও একই রকম, ফেরত দিতে হয়, সেকেন্ড টাইম ফেরত আসতে হয়, কিন্তু এটা 2/3 সাপোর্ট লাগে। সো এটা ইন্ডিয়াতে নেই। আর পকেট ভেটো কি? এখানে বলছে কোনো একটা বিলকে হোল্ড করে রাখা অনির্দিষ্টকালের জন্য, দ্যাট ইজ পকেট ভেটো, ঝুলিয়ে দেওয়া। তাহলে অ্যাবসলিউট ভেটো, সাসপেনশন ভেটো, পকেট ভেটো, কোয়ালিফাইড ভেটো, সব রকম ভেটো বুঝতে পারলে? ভেটো মানে সম্মত না হওয়া। হ্যাঁ স্যার। যেহেতু বিলগুলোতে প্রেসিডেন্টের সাইন না পেলে তা অ্যাক্টে রূপান্তরিত না হয় না, তাই প্রত্যেকটা বিলের ক্ষেত্রে অবশ্যই তাতে প্রেসিডেন্টের সিগনেচারও প্রয়োজন। আর এই সিগনেচার না করার অথরিটিকে আমরা ভেটো পাওয়ার বলি। ওকে, এটা তাহলে ইন্ডিয়াতে কোয়ালিফাইড ভেটোর জায়গায় সাসপেনশন আছে, আর ইউএসএ তে সাসপেনশনের জায়গায় কোয়ালিফাইড রয়েছে। এরকম করে ইন্ডিকেট করতে পারো বা মনে রাখতে পারো। এবার তুমি কোশ্চেন করি যে এই যে 4 রকমের ভেটো দেখছিলাম, এর মধ্যে কোন ভেটোটাই প্রেসিডেন্ট নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে, বলো দেখি। অ্যাবসলিউট ভেটো নাকচ করা, এটা প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিজে নিজে নেবে না কেউ তাকে বলে দেবে? স্যার নিজে নিজে নেবে। এক্স্যাক্ট, অ্যাবসলিউট ভেটো হলে বলে দেবে। দুটো কন্ডিশনে অ্যাবসলিউট ভেটো করা যায়। আইদার বিরোধী পক্ষের কোনো বিল পাস হয়ে গেছে পার্লামেন্টে, অথবা বিদায়ী সরকারের কোনো বিল পাস হয়ে আছে, সেটাতে প্রেসিডেন্টকে সাইন করা থেকে বিরত করবে। ব্যাপারটাকে আরেকটু প্র্যাকটিক্যাল করি। ধরো অভিষেক
বন্দ্যোপাধ্যায় কোথাকার এমপি? ডায়মন্ড হারবার। লোকসভার না রাজ্যসভার? লোকসভা। লোকসভা। তিনি একটা বিল নিয়ে আসলেন, মহিলা সশক্তিকরণ বিল 2025, যেখানে বলা হচ্ছে প্রত্যেকটা মহিলা, সেটা 4 বছর থেকে 60 বছর বয়সী প্রত্যেকটা মহিলাকে ক্যারাটে, কুংফু এগুলো শেখানো হবে ফ্রি অফ কস্ট। এটাতে বিজেপি মেম্বাররা সাইন করবে, সাপোর্ট করবে না করবে না? করবে করবে না। না। কি বলে করবে না? যে আমরা মেয়েদের এই ক্যারাটে শেখাটাতে সাপোর্ট করছি না? না, এটা Politics এ ডিসঅ্যাডভান্টেজ দেখাবে। এই কদিন আগে যখন ইন্ডিয়া পাকিস্তানকে অ্যাটাক করেছিল, তখন টিএমসি, কংগ্রেস এরা কি এর বিরুদ্ধাচরণ করেছিল বিজেপি? না, না, কেউ মানে এগেন্স্ট এখানেও সাপোর্ট করেছে। এখানেও বিজেপি যদি বিরুদ্ধাচরণ করে তাহলে লোকে কি বলবে? বলবে বিজেপি মহিলাদের সশক্তিকরণ চায় না, মহিলারা ডেভেলপ করুক, মহিলারা আত্মরক্ষা করুক, এটা বিজেপি চায় না। এইগুলো বিরোধীরা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, ওই টিএমসি বিরোধী মানুষকে বোঝাবে। দেখো আমাদের অভিষেক ব্যানার্জি, বচ্চনই বটে, তো অভিষেক ব্যানার্জি তিনি বিল নিয়ে এসেছেন, তো সেই বিলে লোকজন সাপোর্ট করেনি বিজেপির যারা মেম্বার। তাহলে বুঝতে পারছো তো তোমাদেরকে ওরা কিরকম চায়? তাহলে মহিলাদের পুরো ভোট উল্টে যাবে। যে বিজেপি এতদিনে মহিলাদের 33% আসন সংরক্ষণ করে দিল, সে এখনই পুরো 360 ডিগ্রি চেঞ্জ হয়ে, এটা করলে তো পুরো তার পলিটিক্সে আসাই প্রয়োজন নেই। মানে তারা সে পলিটিক্স বোঝে না, যে বলবে যে বিজেপিকে সাপোর্ট করবে, মানে বিজেপি এটা সাপোর্ট করবে না। বোঝা গেছে কেন বিজেপি সাপোর্ট করবে অভিষেক বচ্চনের বিলকেও? সবাই ক্লিয়ার? এবার তাহলে এটা আইন তৈরি হয়ে যাবে তো নাকি? হ্যাঁ স্যার। স্যার প্রেসিডেন্ট সাইন করলে তবে আইন হবে। আইন তৈরি হয়ে গেলে তাহলে লোকে হাততালি কাকে দেবে? বিজেপিকে দেবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেবে স্যার। ওই তাহলে নরেন্দ্র মোদী এটা চাইবে যে টিএমসি কে হাততালি দিক? কখনোই না স্যার। মাথার ওই তখন প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী রাষ্ট্রপতিকে বলবে আপনি অ্যাবসলিউট ভেটো প্রয়োগ করুন। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আমরা এই বিল নিয়ে আসবো পরের বছর, অন্য নাম দিয়ে নিয়ে আসবো, কি আছে, নামটা চেঞ্জ করে দেবো, বাকি যা আছে সেম রেখে দেবো। বোঝা গেছে? এইখানে অ্যাবসলিউট ভেটো প্রয়োগ হ্যাঁ হয়। স্যার। আর কোথায় হয়? নরেন্দ্র মোদীর সরকার পড়ে গেল, রাহুল গান্ধী আচ্ছা প্রধানমন্ত্রী। তাহলে হ্যাঁ বলো। আচ্ছা স্যার, তাহলে এই যে যদি এখানে রাষ্ট্রপতি অ্যাবসলিউট ভেটো অ্যাপ্লাই করে, হ্যাঁ, তাহলে এটা কোন গ্রাউন্ডে করছে এটা কি তাকে বলতে হয়? মানে যে কাকে বলবে? পার্টির দেশের মানে রাষ্ট্রপ্রধান কে? রাষ্ট্রপ্রধান তো প্রেসিডেন্ট। তাহলে বড় জোর তার যদি হাজবেন্ড থাকে, তাহলে হাজবেন্ডকে বলতে পারে যে এই জন্য করলাম গো, আর তো কাউকে বলার প্রয়োজন নেই। আচ্ছা, মানে সেই আচ্ছা আচ্ছা, মানে ঠিক প্রণব আছে মুখার্জি স্যার। হলে তার ওয়াইফকে বলবে, আর দ্রৌপদী মুর্মু হলে, আমি জানি না, দ্রৌপদী মুর্মু তো বিয়ে করেননি, যদি কোনো এরকম থাকে প্রেসিডেন্ট যে বিয়ে করে, তার হাজবেন্ডকে বলতে পারে, আর তো কাউকে বলার তার প্রয়োজন নেই। আচ্ছা চলো আমরা ব্যাক আচ্ছা করি। তাহলে দ্বিতীয় যে কন্ডিশনটা বলছিলাম, তাহলে আজকের দিনে যে দাঁড়িয়ে যদি নরেন্দ্র মোদী সরকার পড়ে যায় আর রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর নতুন সরকার তৈরি হয়, তাহলে নরেন্দ্র মোদীর গুচ্ছের যত বিল পড়ে আছে প্রেসিডেন্টের কাছে, রাহুল গান্ধী এসে কি বলবে? আপনি সব তাড়াতাড়ি সাইন করে দিন, তাই বলবে? স্যার দ্রৌপদী মুর্মু তো ম্যারেড ছিলেন। ম্যারেজ ছিলেন মানে এই মুহূর্তে তো নেই, এটাই বলছি। আচ্ছা, তাহলে এই কন্ডিশনে যদি আমাদের বলা হয় যে রাষ্ট্রপতিকে এই মুহূর্তে কি বলবে? রাহুল গান্ধী এসে বলবে যে সাইন করে দিতে, নিশ্চয়ই বলবে যে সাইন করবেন না। এই কন্ডিশন হচ্ছে আর একটা কন্ডিশন যেখানে অ্যাবসলিউট ভেটো প্রয়োগ করতে বলবে। তাহলে দুটো ক্রাইটেরিয়া যেখানে অ্যাবসলিউট ভেটো প্রয়োগ হয়, এবং দুটোতেই কার অ্যাডভাইস লাগছে? পিএম এর। তাহলে এখানে নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার কোনো জায়গা নেই, এখানে পুরোটাই অ্যাবসলিউট ভেটো ইজ টোটালি কন্ট্রোল বাই পিএম। বাট ইন দ্য কেস অফ পকেট ভেটো, অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে দেওয়া, বা ইন দ্য কেস অফ সাসপেনশন ভেটো, একবার ফেরত দেওয়া, এগুলোর ক্ষেত্রে কারোর অ্যাডভাইস দেওয়ার নেই, নিজে নিজে করবে।
ইউএসএতে এই অ্যাবসলিউট ভেটোটা পকেট ভেটোটা যখন ইউজ হয়, ইউএসএতে 10 দিন পর্যন্ত মানে ওয়ার্কিং ডে 10 ওয়ার্কিং ডে অবধি হোল্ড করে রাখতে পারে, 10 দিনের বেশি হোল্ড করে রাখতে পারে না। ইন্ডিয়াতে এরকম কোনো সময়সীমা বলা নেই, আর এখানেই সুযোগটা নিয়ে নেয় অনির্দিষ্টকালের জন্য বিলটাকে ঝুলিয়ে দেয়। আমাদের ইন্ডিয়াতে জ্ঞানী জয়েল সিং তিনি পকেট ভেটো প্রয়োগ করেছিলেন পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিলে, ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বলে একটি বিল এসেছিল, সেটাতে তিনি হোল্ড করে দিয়েছিলেন এইভাবে। স্যার হোল্ড করার পর কি আবার সাইন করতে পারে যদি প্রেসিডেন্টের মনে হয়? হ্যাঁ, বছর দুয়েক পরে সাইন করতেই পারে। আচ্ছা, মানে যদি তিনি 7 দিনের মধ্যে সাইন না করছেন, তাহলে ধরে নেওয়া হবে তিনি পকেট ভেটো ইউজ করছেন। বোঝা গেছে? হ্যাঁ স্যার। সাধারণত এটা করতে গেলে যথেষ্ট পার্সোনালিটির প্রয়োজন হয়, কারণ আলটিমেটলি যদি সেটা সরকার পাশ করিয়ে থাকে পার্লামেন্ট থেকে, তাহলে সরকার নিশ্চয়ই চায় সেটা আইন হোক। সরকার তো 100 বার বলবে যে আপনি সাইন করে দিন, কিন্তু যখন কোনো একজন রাষ্ট্রপতি এই দমটা দেখাতে পারবে যে আপনি বলছেন তো কি হয়েছে, আমি করব না, এটা জনবিরোধী বিল, আমি এতে সাইন করব না, এই যে স্ট্যান্ডটা তিনি দেখাতে পারবেন, তার মানে বলতে হবে তার যথেষ্ট এলেম আছে। আজকালকার দিনে কোনো রাষ্ট্রপতি এটা করে না, ঠিক আছে? এরকম কোনো আমরা কন্ডিশন দেখিনি। জ্ঞানী জয়েল সিং পার্লামেন্টে লোক ছিল তাই এরকম করেছিল। আজকালকার দিনে এরকম করলে নরেন্দ্র মোদী 10 দিন সময় লাগবে না রাষ্ট্রপতিকে ইমপিচ করে দিতে। করা যাবে তো? যদি এরকম কেউ বিল হোল্ড করে তাকে ইমপিচ করা যাবে? একদমই যাবে না। কেন? যাবে না। ভায়োলেশন হ্যাঁ, যাবে স্যার। করলেন। ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, হ্যাঁ। ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। আমরা গ্রাউন্ড কি দেখলাম? তাহলে ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন যদি গ্রাউন্ড হয়, আর আমরা তো জানি যে পিএম রিয়েল পাওয়ার হোল্ডার নাকি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? না, রিয়েল পাওয়ার হোল্ডার তো পিএম। তাহলে প্রেসিডেন্ট তো তার নামকে বাঁচতে আমাদের দেশের প্রধান, তাহলে তিনি কার অ্যাডভাইসে কাজ করবেন প্রত্যেকটা? পিএম। তাহলে তিনি যদি না করেন, বলছেন সাইন করতে, আর উনি পকেট ভেটো করে বসে আছেন, তাহলে এটা তো অবভিয়াসলি অ্যাবসলিউটলি না ভায়োলেশন অফ দি মানে কনস্টিটিউশন, সাংবিধানিক প্রসেস তিনি মেনটেন করছেন না। তাই চাইলেই ইমপিচমেন্ট মোশন নিয়ে আসতে পারবে। আচ্ছা, ঠিক আছে? তাহলে স্যার প্রেসিডেন্টের একটা স্বাধীনতার কি তাহলে সেটা ভ্যালু থাকবে? সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়নি, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি, আমরা প্রেডিকশন করছি। সংবিধানে কোথাও বলা আছে? যেমন গভর্নরের বলা আছে 163 নম্বর আর্টিকেলের ক্লজ 1-এ দেখবো বলা আছে ডিসক্রিশনারি পাওয়ার বলে মেনশন আছে। প্রেসিডেন্টের এরকম কোনো ডিসক্রিশনারি পাওয়ার মেনশন নেই। তাই এটা সাংবিধানিকভাবে তুমি বলতে পারবে না যে প্রেসিডেন্টের ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে, তাকে এরকম করতে দেওয়া হচ্ছে না কেন। বরং এখানে উল্টো হবে যে প্রেসিডেন্ট পিএম এর কথা না শুনে সাইন করছেন না, হোল্ড করে রেখেছেন, তাহলে চলো প্রেসিডেন্টকে চেঞ্জ করে দিই। তাই জন্য প্রথমেই বললাম যে এরকম যদি কেউ করে, তাহলে সেই প্রেসিডেন্টের বুকের পাটা আছে, তাই তিনি এটা করছেন। কারণ এরকম ক্ষমতা কারণ নেই 5 লাখ টাকা করে পার মান্থ স্যালারি, আর বছরে 52 কোটি টাকা সুযোগ সুবিধা, গোটা বিশ্বের মধ্যে সব থেকে বড় রাষ্ট্রপতি ভবনে থাকার সুযোগ ফর 5 ইয়ার্স, এবং অনির্দিষ্ট মানে সারা জীবনের জন্য XZ ক্যাটাগরি সিকিউরিটি। সো যে এটা করবে তার রিয়েলি এলএম আছে, তাই তিনি এটা করবেন। আচ্ছা চলো নেক্সট পয়েন্টে যাই। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখো নিচে আরেকটি বিষয় দেওয়া আছে, দ্যাট ইজ আর্টিকেল 123 অর্ডিন্যান্স পাওয়ার। অর্ডিন্যান্স মানে নিশ্চয়ই জানো অধ্যাদেশ বাংলায়, এটা হচ্ছে এমার্জেন্সি ল। হঠাৎ করে আইনের প্রয়োজন হলে সেই আইনের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য আমাদের পার্লামেন্ট থাকে, কিন্তু পার্লামেন্ট যদি সেশনের না থাকে, তাহলে সেই পার্লামেন্টের থাকা কোনো মানে হয় না। তাহলে সেই সময় তাহলে পার্লামেন্ট সেশনে না থাকার কারণে আইন তৈরি হবে না, সরকারের কাজকর্ম বন্ধ হয়ে যাবে, এরকম তা চলতে পারে না। করোনা পিরিয়ড এরকম হয়েছিল, করোনা পিরিয়ডে পার্লামেন্টের বৈঠক অ্যাডজার্ন সাইন ডাই ছিল। অ্যাডজার্নমেন্ট সাইন ডাই মানে নিশ্চয়ই মনে আছে, অনির্দিষ্টকালের জন্য সেশন বন্ধ ছিল। সেই সময় মেডিকেল গ্রাউন্ডে যারা চাকরি করে সেই সব লোকজন বাড়িতে বাড়িতে গিয়ে জ্বর দেখতে যাওয়ার সময় তাদের উপর হামলা করছিল সাধারণ মানুষ, তো তাদের সিকিউরিটি নিয়ে ইস্যু হয়ে যাচ্ছিল।
তখন রাষ্ট্রপতিকে দিয়ে একটা অর্ডিন্যান্স জারি করানো হয়। লিখে দিয়েছি দেখো, এপিডেমিক ডিজিজ অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্সটার মাধ্যমে কোনো মেডিকেল কর্মীর বিরুদ্ধে এরকম যদি তাকে কাজ করতে বাধা দেওয়া হয়, তার উপর অ্যাটাক করা হয়, শারীরিক অ্যাসল্ট করা হয়, সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে নন বেলেবল অফেন্স হিসাবে। যেমন টেরোরিস্টিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে হয় বা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে নন বেলেবল অফেন্স, এটাও তাই। সেই সঙ্গে 2 লাখ টাকার জরিমানা ইনস্ট্যান্ট। এই অর্ডিন্যান্সটা তৈরি করে ওই অবস্থা মোকাবিলা করা হয়। তাহলে ওই রকম সিচুয়েশন যেখানে পার্লামেন্ট সেশনে নেই, সেই সময় আমাদের যদি আইনের প্রয়োজন হয়, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দেওয়া আছে, তিনি এমার্জেন্সি বেসিসে একটা আইন কার্যকরী করে দিতে পারেন। এই ধরনের আইনকে আমরা বলবো অর্ডিন্যান্স। আর এই অর্ডিন্যান্সকে বলা হয়েছে পরবর্তী অধিবেশনের প্রথম 6 সপ্তাহের মধ্যে পাস করাতে হয়। তাহলে অর্ডিন্যান্সটা কার অ্যাডভাইসে হচ্ছে? প্রেসিডেন্ট নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছে না পিএম বলে দিচ্ছে? পিএম বলে দিচ্ছে, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে করতে পারবে না। অন দ্য অ্যাডভাইস অফ ইউনিয়ন ক্যাবিনেট, অন দ্য অ্যাডভাইস অফ ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার। পরবর্তী অধিবেশনে তাহলে 6 সপ্তাহের মধ্যে পাস করে নিতে হয়। যদি না করানো যায় তাহলে কিন্তু ওটা ক্যান্সেল হয়ে যাবে। তো এইটাই হচ্ছে অর্ডিন্যান্সের ভ্যালিডিটি। অর্ডিন্যান্স একবার জারি হওয়ার পরে পরবর্তী অধিবেশন আমাদের কমাস পরে বসবে, 6 মাস পরে, আর তারপরে আরও 6 সপ্তাহ টাইম পাওয়া যাবে। টোটাল 6 মাস 6 সপ্তাহ এটা ভ্যালিড থাকতে পারে ম্যাক্সিমাম। আর চাইলে তার আগেও আইন করে দিতে পারে। আইন হয়ে গেলে তো ভালো ব্যাপার, কন্টিনিউ থাকবে। অর্ডিন্যান্স ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলে আসবো আমরা 44 অ্যামেন্ডমেন্টের। বলো। স্যার রিসেন্টলি আমি দেখছিলাম যে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স সুপ্রিম কোর্ট প্রেসিডেন্সির কাছে চাইছিলেন, তো ওই বিষয়টা কি একটু মানে এই পকেট ভেটো বা ওই অ্যাবসলিউট ভেটো ওই রিলেটেড কিছু কি হবে? কারণ আরেকবার যেখানে বলো, সুপ্রিম আরেকবার কোর্ট বলো। এটা কি স্যার বলতে চাইছো? প্রেসিডেন্সিয়াল রেফারেন্স হ্যাঁ, সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে বলছিল যে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স দিতে, যেখানে মানে কোনো বিলকে যখন একটা ওটা অনির্দিষ্টকালের জন্য আটকে রাখছে কোনো ব্যাপার। তামিলনাড়ু গভর্নমেন্টের সঙ্গে রিসেন্টলি একটা মামলা হয়েছিল, সুপ্রিম কোর্টে রেজ হয়েছিল। তামিলনাড়ুর গভর্নর প্রেসিডেন্টের জন্য বিলকে রিজার্ভ করে দিচ্ছিল, আর সেই বিলকে বারবার প্রেসিডেন্ট রিজেক্ট করে দিচ্ছিল। তখন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে বলে এবং তামিলনাড়ুর গভর্নরকেও বলে যে আপনারা এভাবে রিজেক্ট কেন করছেন, তো সরকারের কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। ওখানকার স্টালিন যে চিফ মিনিস্টার, তিনি কেস করেছিলেন। ওইটা নিয়ে বলছো কি? হ্যাঁ স্যার, ওটা নিয়ে। কিন্তু আমরা জানি স্যার যে ওই প্রেসিডেন্টকে তো আদালতের কাছে কোনো জবাবদিহি করতে হয় না, তাহলে এখানে যাবত যে প্রেসিডেন্টকে যে মানে বলছে যে সুপ্রিম কোর্ট, এখানে তো কোনো জবাবদিহি করেনি। আজকে যদি প্রেসিডেন্ট তার যখন শপথ নিয়েছে, সে তো দেশের মানুষের স্বার্থের জন্য কাজ করার শপথ নিয়েছে। আর যে প্রধানমন্ত্রী যে যাবতীয় কাজ করছে, দেশের জনস্বার্থ ভেবে কাজ করবে, এটাই সে শপথ নিয়েছে। তারপরে সে কাজ করতে গিয়ে যদি এগুলো ভুলে যায়, তাহলে তাকে কান মলে দিয়ে তাকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব কার? জনগণের। এই জনগণ কান বলতে পারবে? আমাদের ভারতবর্ষে জুডিশিয়াল রিভিউয়ের পাওয়ার একমাত্র Supreme Court- জুডিশিয়ারি রয়েছে। সো জুডিশিয়ারি হচ্ছে ওয়াচডগ অফ পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ল অ্যান্ড অর্ডার। যদি সেখানে কোনো বিঘ্নিত হয়, তাহলে জুডিশিয়ারির কাজ হচ্ছে তাকে সেটা মনে করিয়ে দেওয়া। এটা কোনো তো প্রেসিডেন্টকে তো কোর্টে ডাকা হয়নি, প্রেসিডেন্টকে তো কোথাও জেলে ভরা হয়নি, প্রেসিডেন্টের নামে এফআইআর গ্রহণ হয়নি। শুধু প্রেসিডেন্টকে মনে করিয়ে দেওয়া হয়েছে তার সাংবিধানিক দায়িত্ব কী। তার সাংবিধানিক দায়িত্ব, তার যদি মনে হয় কোনো রাজ্যের কোনো আইন ঠিক হয়নি, ভালো নয় সে আইন, তাহলে আইনের কোন কোন জায়গাটা খারাপ সেটা ডিকটেট করে দিয়ে অ্যামেন্ডমেন্ট করার জন্য বলা, এবং অ্যামেন্ডমেন্ট করে ফেরত দিলে তিনি সাইন করবেন। বোঝা গেছে? লাইক কি তোমাকে বললাম এর পরের দিন প্রেসিডেন্টের পুরো পাওয়ারটা আমাকে লিখে দেখাবে, তো তুমি প্রেসিডেন্টের পাওয়ারটা লিখে আমাকে দেখালে, আমি ওই খাতাটাকে নিয়ে ফেলে দিলাম। আবার পরের দিন আবার লিখে দেখালে, তুমি হয়তো ভাবলে যে স্যার ভালো লাগেনি, আরও বেটার করে লিখলে। পরের দিন আবার আমি খাতাটা ফেলে দিলাম। তো এটা কি নিয়ম? না, নিয়ম এটা হওয়া উচিত যে যেখানে যেখানে ভুল হয়েছে আমি আন্ডারলাইন করে দেবো বা ডিকটেট করে দেবো, আর তুমি সেই রেক্টিফিকেশনটা করবে, রেক্টিফিকেশন করে পরের দিন আমাকে সাবমিট করবে। তখন আমি তাতে একটা টিক দিয়ে বলবো ভেরি গুড,
দিস ইজ দ্য ওয়ে না, তো এটা মনে করিয়ে দিয়েছে, তো এটা তো কোনো কোথাও কোর্টে তাকে ডাকা হয়নি, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। ওকে, নেক্সট ব্যাক করি। অর্ডিন্যান্স সংক্রান্ত 44 অ্যামেন্ডমেন্টের কিছু রুলস আছে, কিছু রুলস গাইডলাইন টেনে দেয়। নাম্বার 1, অর্ডিন্যান্সটা যেন জাস্টিসেবল হয়, মানে অর্ডিন্যান্সটা এখন থেকে কোর্টের দ্বারা সেটা চেকিং হবে। স্যাটিসফিকশন, প্রেসিডেন্টের স্যাটিসফিকশন টু ব্রিং অর্ডিন্যান্স জাস্টিসেবল, প্রেসিডেন্ট নিজে বুঝবে যে সঠিক কারণে এটা জারি করা হচ্ছে কিনা। অর্ডিন্যান্স ক্যান বি ইন্ট্রোডিউস অনলি অন দোজ সাবজেক্ট, শুধুমাত্র সেই বিষয়ে অর্ডিন্যান্স জারি করা যাবে যে বিষয়ে পার্লামেন্ট ল বানাতে পারে, তার মানে ইউনিয়ন লিস্ট বা কনকারেন্ট লিস্টের উপর বানাতে পারবে, স্টেট লিস্টের উপর অর্ডিন্যান্স জারি করা যাবে না। এছাড়াও আমরা অ্যামেন্ডমেন্ট বিলেও অর্ডিন্যান্স জারি করা যায় না, সংবিধান সংশোধনী বিলে। অর্ডিন্যান্স ক্যান নট টেক অ্যাওয়ে এনি রাইটস অফ সিটিজেন্স, অর্ডিন্যান্সের মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নেওয়া যাবে না, অধিকার ব্যান করা সংক্রান্ত, লাইক কি রাইট টু স্পিচ প্রহিবিশন অর্ডিন্যান্স 2025, এরকম কোনো অর্ডিন্যান্স নিয়ে আসা যাবে না যা কিনা আমাদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করবে। 4 নম্বর, অর্ডিন্যান্স সিজেস টু এক্সিস্ট ইফ পার্লামেন্ট টেক্স নো অ্যাকশন উইদিন 6 উইকস ফ্রম ইটস রিঅ্যাসেম্বল, 6 সপ্তাহের মধ্যে যদি কিছু না করে পার্লামেন্ট, কোনো আইন না বানায়, তাহলে আপনা আপনি ওই অর্ডিন্যান্সটা বাতিল হয়ে যাবে। লাস্ট ওয়ান, অর্ডিন্যান্স অলসো স্ট্যান্ডস ভয়েড ইফ পার্লামেন্ট পাস আর রেজলিউশন ডিসঅ্যাপ্রুভিং দ্য অর্ডিন্যান্স, হতে পারে যে কোনো একটা অর্ডিন্যান্স তৈরি করলো এবং তারপরে পার্লামেন্ট আইন বানিয়ে সেই অর্ডিন্যান্সের প্রভিশনকে উল্টে দিল, লাইক কি অর্ডিন্যান্স নিয়ে আসলো এখন থেকে 14 বছরের নিচে শিশুদেরকে শিশু শ্রমিক মনে করা হবে না, বরং এখন থেকে 12 বছর পর্যন্ত শিশুদের শিশু শ্রমিক মনে করা হবে, এই বলে একটা অর্ডিন্যান্স নিয়ে আসলো। এটা পরে আইন বানাবে সরকার, তাই বলে এটা অর্ডিন্যান্স নিয়ে আসলো। তো এই অর্ডিন্যান্সটা জারি করার কিছুদিন পরেই পার্লামেন্ট আইন বানালো যে নতুন একটা আইন বানালো যেখানে এটা বলা হলো যে 12 বছরের কোনো বাচ্চা নয়, 14 বছরকেই আমরা চাইল্ড লেবারের মিনিমাম বয়স হিসেবে ধরলাম। তাহলে ওই যে 12 বছরের কথা অর্ডিন্যান্সে বলা ছিল তার পুরো উল্টো এটা, তাই ওই অর্ডিন্যান্স সংক্রান্ত এই প্রভিশনটা বাতিল হয়ে যাবে, নতুন যে 14 বছরের গাইডলাইন্স যেটা আইনে বলা হচ্ছে পার্লামেন্টে সেটা থাকবে। তো এইভাবে আমাদের অর্ডিন্যান্স সংক্রান্ত প্রভিশনগুলোকে, গাইডলাইনগুলোকে ফলো করতে বলা হয়েছে। 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের এই চেঞ্জেসগুলো অর্ডিন্যান্সের ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন নিয়ে এসেছিল। সবগুলো ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলে সবগুলো? নেক্সট চলে আসবো, প্রেসিডেন্ট নমিনেট করতে পারে 12 জন মেম্বারকে উচ্চকক্ষে ফ্রম লিটারেচার, আর্ট, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সার্ভিস। প্রেসিডেন্ট পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে পারে, সমাপ্তি ঘোষণা করতে পারে, যৌথ অধিবেশন ডাকতে পারে, এগুলো সব আমরা পার্লামেন্টে পড়েছি। পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করতে পারে প্রেসিডেন্ট। এবং প্রেসিডেন্ট কোনো মেম্বারের ডিসকোয়ালিফিকেশন নিয়ে কোনো প্রশ্ন উঠলে তাতে ফাইনাল ইন্ডিকেশন করতে পারে, এক্সেপ্ট অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট, অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট বাদে। যেমন কোনো এমপি বিদেশের নাগরিকত্ব নিলে তার ভারতীয় নাগরিকত্ব বাতিল হয়ে যাবে, তার মানে তার আর এমপি থাকার কোনো অথরিটি নেই, তাহলে এই ক্ষেত্রে তাকে ডিসকোয়ালিফাই করে দেবে কে? রাষ্ট্রপতি। আর এটা করার আগে সে কার সঙ্গে কনসাল্ট করে দেবে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সঙ্গে। সো এভাবে আমাদের রাষ্ট্রপতির বিভিন্ন পাওয়ারগুলোকে ইন্ডিকেট করা হয়েছে, যেগুলোকে আমরা লেজিসলেটিভ পাওয়ার বলছি, কারণ এগুলো লেজিসলেটিভ ফিল্ডের পাওয়ার। জুডিশিয়াল ফিল্ডের ক্ষেত্রে বলা হয়েছে পার্ডন করার ক্ষমতা, অর্থাৎ ক্ষমা করার ক্ষমতা। ইউনিয়ন ল সংক্রান্ত যা আছে সেগুলোকে পার্ডন করতে পারে, এক্ষেত্রে মিলিটারি ট্রাইব্যুনালের পানিশমেন্টও ইনক্লুডেড। এছাড়াও ডেথ সেন্টেন্স থেকে শুরু করে লাইফ ইমপ্রিজনমেন্ট সব রকমের অর্ডিন্যান্সকেই, সব রকমের পার্ডনকেই ক্ষমা করে, মানে সব রকমের শাস্তিকেই ক্ষমা করে দিতে পারে। আর 143 বলছে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে অ্যাডভাইস চাইতে পারে। এছাড়াও সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সব জাজেসকে অ্যাপয়েন্ট করবে, এক্সেপ্ট অ্যাডহক জাজ অফ সুপ্রিম কোর্ট, ওটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করে। সেগুলো সব জুডিশিয়াল পাওয়ার হিসেবে ইন্ডিকেটেড হয়। নাও ফাইন্যান্সিয়াল পাওয়ার, 112 নম্বর ধারা অনুযায়ী তিনি ইউনিয়ন বাজেট পরিচালনা করবেন, 267 অনুযায়ী কন্টিনজেন্সি ফান্ড থেকে টাকা তোলার পারমিশন দেবেন, 117 অনুযায়ী কোনো বিল লোয়ার হাউসে ইন্ট্রোডিউস করার আগে প্রেসিডেন্টের পারমিশন নিতে হয়। আর প্রেসিডেন্ট
ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়াকে 5 বছর অন্তর অন্তর অ্যাপয়েন্ট করে। এই হচ্ছে ফাইন্যান্সিয়াল পাওয়ার। ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে টোটাল বডি আছে 5 জনের, সেটা নিয়ে ফাইন্যান্স কমিশন তৈরি হয়, যার কাজ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ট্যাক্স ডিস্ট্রিবিউশন এবং আদার্স ফাইন্যান্সিয়াল ম্যাটার্স। নাও ডিপ্লোম্যাটিক ম্যাটার। ডিপ্লোম্যাটিক পাওয়ারের প্রথমে আছে আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক ফোরাম, এগুলোতে অংশগ্রহণ করা, আন্তর্জাতিক চুক্তিতে সাইন করা, বিদেশ থেকে আসা দূতদেরকে গ্রহণ করা, বিদেশে কোনো ভারতীয় দূতকে পাঠানো, তো এগুলো সবই হচ্ছে প্রেসিডেন্টের ডিপ্লোম্যাটিক পাওয়ার। এছাড়াও তাকে রাষ্ট্রপতিকে দেশের প্রথম নাগরিক বলা হয়, যা নাগরিকত্ব আইনের অন্তর্ভুক্ত। সো এই হচ্ছে আমাদের টোটাল প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের পাওয়ার। সবটা ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। নাও ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এখানে প্রথমত কনসেপ্ট বলবো ইউএসএ থেকে নেওয়া হয়েছে একইভাবে। পার্ট 5-এ দেওয়া আছে, চ্যাপ্টার 1 সেম হবে, 63 থেকে 70 আর্টিকেলটা আলাদা, লিস্টও সেম, ইউনিয়ন লিস্ট। স্যালারি পায় না কোনো উপরাষ্ট্রপতি, কোনো স্যালারি নেই। উপরাষ্ট্রপতি এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা হিসেবে 4 লাখ টাকা করে স্যালারি পায় পার মান্থ। আর যদি রাষ্ট্রপতির কিছু হয়ে যায় তাহলে রাষ্ট্রপতির পদাধিকারী, মানে রাষ্ট্রপতির ভারপ্রাপ্ত পদ হিসাবে তিনি পদ সামলান, সেক্ষেত্রে তখন রাষ্ট্রপতির সুযোগ সুবিধা এবং স্যালারি তাকে দেওয়া হয়। তার মানে উপরাষ্ট্রপতির নিজের পদের কোনো কাজই নেই অ্যাকচুয়ালি। এই জন্য তাকে আমরা বলি এমন একটা পোস্ট যেটা খুব বড়সড় পোস্ট, কিন্তু আলটিমেটলি সেটা খুব একটা কাজের নয়, মানে তার জন্য কোনো বিশেষত্ব নেই, তাকে অন্যের পোস্টের কাজকর্মগুলো করার জন্য রেখে দেওয়া হয়েছে। মহামহিম অপ্রয়োজনীয় পদ বলা হয়, ইংরেজি টার্মটা এরকম কিছু একটা টার্ম ভুলে গেছি আমি। বাকি স্যালারি ডিটারমিনেশন তো অবভিয়াসলি পার্লামেন্ট হবে, ইউনিয়ন লিস্টের বিষয় যখন। আর চার্জও সেম, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে চার্জ করা হবে। পরপর আর্টিকেলগুলো দেখব। প্রথমে 63 উপরাষ্ট্রপতির পদের কথা বলা আছে। 64 রাজ্যসভার পদাধিকারী বলে চেয়ারম্যান তিনি। যখন তিনি চেয়ারম্যানশিপ করতে পারবেন না, তখন এক্স অফিসিও চেয়ারম্যানের পরের পদটা হচ্ছে ডেপুটি চেয়ারম্যান। সো তখন ডেপুটি চেয়ারম্যান সেই পোস্টের দায়িত্বগুলো সামলাবেন। আর যদি কখনো ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে, অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন, তখনও ডেপুটি চেয়ারম্যানের কাজগুলো করবে। তার মানে চেয়ারম্যানের অ্যাবসেন্ট থাকলে কোনো সমস্যা নেই, তার জন্য অলরেডি সলিউশন করা আছে। আর্টিকেল 65-এ আছে ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন ডিউরিং দি অ্যাবসেন্স অফ প্রেসিডেন্ট। 66-এ 4টে পয়েন্ট আছে, ইলেকশন, ম্যানার অফ ইলেকশন, কোয়ালিফিকেশন আর কন্ডিশন। 4টে প্রেসিডেন্টের আর্টিকেলের বিষয় এখানে একটা আর্টিকেলে দেওয়া আছে। সো ইলেকশন, কে ইলেকশন কন্ডাক্ট করবে, এগুলো সেম, বাট ইলেকটোরাল কলেজে ডিফারেন্স আছে। প্রেসিডেন্টের ইলেকটোরাল কলেজে এমপি এমএলএ থাকে, এখানে শুধু এমপিরা থাকে, অল এমপি, নট অনলি ইলেক্টেড বাট নমিনেটেড অলসো। অ্যান্ড যোগ্যতা সেম প্রেসিডেন্টের মতো, 35 বছর বয়স ভারতীয় হতে হবে। অন্য কোনো লাভজনক পদে থাকবেন না, স্যালারি পাচ্ছেন তিনি অলরেডি ভাইস প্রেসিডেন্ট হিসাবে, তার কোনো স্যালারি না থাকলেও চেয়ারম্যান হিসেবে স্যালারি পান, তাই অন্য কোনো স্যালারি ওরিয়েন্টেড পোস্টে তিনি থাকবেন না, কোনো আইনসভার সদস্য হতে পারবেন না। আর রাজ্যসভার মেম্বার হওয়ার কোনো কোয়ালিফিকেশন যদি পার্লামেন্ট অ্যাড করে দেয় সেটাও পূরণ করবেন। এখানে দেওয়া আছে ওগুলোই, ম্যানার অফ ইলেকশন, ইলেকট্রাল সিস্টেম, বেস অফ ইলেকশন, সবগুলো দিয়ে কোশ্চেন দেয়, সবগুলোই দেওয়া আছে। প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 50+50 সাপোর্ট মনোনয়ন জমা দিতে, এখানে লাগবে 20+20 সাপোর্ট মনোনয়ন জমা দিতে। এখানেও ওই দুটো রুলস রয়েছে, রুলস বা আইন যাই বলো, 52 আর 74-এর। নেক্সট ওয়ান 67, এখানে টার্ম দেওয়া আছে, রিমুভাল দেওয়া আছে। সো টার্ম ইজ 5 years, নর্মাল টার্ম। রেজিগনেশন কাকে দিতে হয় আই থিঙ্ক সবাই জেনে গেছো, কদিন আগেই ভারতবর্ষের উপরাষ্ট্রপতি রেজিগনেশন দিয়েছেন, জগদীপ ধনকর, তো এটা প্রেসিডেন্টকে সাবমিট করতে হয়। রিমুভাল
প্রসেস কি আছে, রাজ্যসভা থেকে যদি স্পেশাল মেজরিটির মাধ্যমে রাজ্যসভাতে যদি এফেক্টিভ মেজরিটির মাধ্যমে রেজলিউশন পাস করানো হয় তাহলে উপরাষ্ট্রপতিকে তার পদ ছাড়তে হয়। এফেক্টিভ মেজরিটি মানে টোটাল যে স্ট্রেংথ আছে হাউসের তার মধ্যে থেকে ভ্যাকেন্সি সিট বাদ দিয়ে যেটা বেরোবে অ্যাবসলিউট স্ট্রেংথ, বা অ্যাবসলিউট না, সেটা বেরোবে হচ্ছে এফেক্টিভ স্ট্রেংথ। এই এফেক্টিভ স্ট্রেংথের অর্ধেকের বেশি সাপোর্ট, এটাকে বলা হয় এফেক্টিভ মেজরিটি। তো আমাদের ভারতবর্ষে উপরাষ্ট্রপতিকে নিয়োগ করতে এই অল দ্য দেন মেম্বার্স বা এফেক্টিভ মেজরিটি ফলো করতে হয়। এটা লোকসভাতে তারপরে সেন্ড করা হয় এগ্রির জন্য, তাতে লোকসভার সেরকম কোনো রকম ডিরেক্ট ইনভলভমেন্ট নেই। যদি প্রশ্ন দেয় কখনো উপরাষ্ট্রপতিকে কে রিমুভ করে, আমরা যদি প্রেসিডেন্টকে কে রিমুভ করে বলবো পার্লামেন্ট, কিন্তু উপরাষ্ট্রপতিকে কে রিমুভ করলে বলবো রাজ্যসভা। ওকে, এটা বুঝতে পারলে যতক্ষণ অবধি না নতুন ব্যক্তিকে নিয়ে হ্যাঁ আসছে স্যার। ততক্ষণ অবধি আগের উপরাষ্ট্রপতি কন্টিনিউ করবেন, সেম লাইক প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এখানে এফেক্টিভ মেজরিটিতে আরো ডিটেলসে দেওয়া আছে, যেমনটি পার্লামেন্টের ক্লাসেও পড়ানো হয়েছিল। মনে আছে সবার এফেক্টিভ মেজরিটি? একটা ইকুয়েশন দিচ্ছি, বলো দেখি। রাজ্যসভার রেসপেক্টেই তো বলতে হবে। সো টোটাল ভ্যাকেন্সি সিট আছে 13টা, ক্লিয়ার? আর সব মেম্বার প্রেজেন্ট হয়েছে। বারো জন নমিনেটেড মেম্বার রয়েছে। এবার বলো তো এফেক্টিভ স্ট্রেংথ কত হবে, কত সাপোর্ট লাগবে ভাইস প্রেসিডেন্টের ইমপিচমেন্ট পাস করাতে গেলে এই রেসপেক্টে? ক্যালকুলেট করো। করছো তো 162 নাকি আমি আনসার দেবো বলে বসে আছো? বলো কি বলছে, আরেকবার বলো। স্যার 162 162 161 স্যার। তার মানে ভুল হয়েছে। আর কেউ? রাজ্যসভা স্টেট কত? 123 245। এর মধ্যে 25টা সিট বাদ যাবে, তার নমিনেটেড মেম্বাররা ভোটাভুটিতে অংশগ্রহণ করে না, ধরে নেবো আমরা, নিউট্রাল মেম্বার তারা। আর 13 জন সিট ভ্যাকেন্সি রয়েছে। স্যার আমি 13 জনকে বাদ দিয়েছি, 12 জনকে বাদ দেইনি, ওটা আমি শুনতে পাইনি ওই জন্য। তাহলে কি করে হবে? তারা তো ভোটাভুটিতে অংশগ্রহণই করবে না। নমিনেটেড মেম্বার ক্যান পার্টিসিপেট ইন ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশন, বাট তারা নিউট্রাল পারসন, কিন্তু তাদের নিষেধাজ্ঞা নেই। তোমাকে শুধু 13ই বাদ দিতে হবে। তাহলে 13 বাদ দাও, 245 থেকে 13 বাদ দিলে কত হয়? 2 3, তাহলে 232। এই 232-এর কত লাগবে? মোর দ্যান হাফ তো। 117। এইটা হচ্ছে এফেক্টিভ স্ট্রেংথ ইন দ্য কেস অফ দিস। এটা তো কনফিউজ করার জন্য দিলাম। 12 জন অলসো ক্যান পার্টিসিপেট ইন রিমুভাল। বুঝা গেছে? প্রেসিডেন্টের ক্ষেত্রেও পার্টিসিপেট করবে, ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রেও পার্টিসিপেট করবে। শুধু কারা করবে না, ভ্যাকেন্সি সিটটা এখানে বাদ দিতে হবে, তাদেরকে মাথায় রাখা হবে। এটা তো নর্মাল ভোটিং নয়। প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টটা তো কোনো পলিটিক্যাল পার্সন নয়। যদি বিলের কোনো ভোটিং হতো তাহলে অংশগ্রহণ করতো না, কিন্তু যেহেতু ভাইস প্রেসিডেন্টের ভোট একটা নিউট্রাল পোর্শনের বা পোস্টের ভোট ওটা, তাই সেখানে যারা নমিনেটেড মেম্বার দে অলসো ক্যান পার্টিসিপেট। বোঝা গেছে? সবাই ক্লিয়ার হয়েছে? চলে আসবো 68। এখানে দেওয়া আছে ঠিক যেমন 62-তে ছিল, প্রেসিডেন্টের ইলেকশন আগে করে ফেলতে হবে এবং সাডেনলি ভ্যাকেন্ট হলে 6 মাসের মধ্যে করে ফেলতে হবে। এখানেও তাই, তবে এখানে 6 মাস নয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল বলা হয়েছে টাইমটা। আর ওথ দেওয়া আছে 69-এ, প্রেসিডেন্ট ওথ নেবেন।
70-এ ডিসচার্জ অফ প্রেসিডেন্সিয়াল ফাংশন বলা আছে। কিছু ক্ষেত্রে প্রেসিডেন্টের কাজকর্ম ভাইস প্রেসিডেন্টকে দিয়ে করানো হয়, এক্ষেত্রে পার্লামেন্টকে আইন বানিয়ে সেই ক্ষমতাটা ভাইস প্রেসিডেন্টকে দিতে হবে। 78-এ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের নির্বাচন নিয়ে কোনো ইলেকট্রাল ডিসপিউট হলে সেটেলমেন্ট হবে, সেটা বলা আছে। সো এই হচ্ছে আমাদের টোটাল প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের বিষয়। সবটা ক্লিয়ার সবার? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও। প্রেসিডেন্টের পাওয়ার, প্রেসিডেন্টের সাংবিধানিক